আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা এক করতে পারছে না সেই সকাল থেকে। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যে জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজোর হওয়ায় ডাক্তার জয়কে হসপিটালেই ভর্তি রাখতে চায়। কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডাক্তাররা চেয়েছে জয়কে আর কয়েকদিন রেখে আর একটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদমই। তারপরেও যদি এই মিরাক্কেলটা হয় তাহলে সে পুরোটাই উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরো কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নিহা আপত্তি করলো। নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে, তবুও কিছুতেই সে জয়কে হসপিটালে রাখবে না। কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নিহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নিহা বলেছে যদি জয়কে রিলিজ না দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নিহা চোরাচুরিতেই ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নিহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আধখানা। নিহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটিই করে, আর এই জন্যই নিহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নিহা জয়কে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালেই ভর্তি রাখা হোক। এজন্য স্বামীকেও অনেক বলেছে যেন নিহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করে। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকে ছুটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেললেন। বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছে, আর আসেনি। তাই রায়হান সাহেব আর নিহা মিলে জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নিহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ারে সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো। কারণ নিহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নিহা সত্যি সত্যি বাড়িতে চলে গেছে। আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নিহা কিছু জানে না। তবে এখন জয়ের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে যেন ঋতু খুব বেশি খুশি হলো। এককাল হেসে বলল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতাছে। ঋতুর কাণ্ড দেখে নিহা মুস্কি হাসলো, হেসে বলল, বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভিতরে ঢুকতে দিবে না? আরে না না, তা কেন হবে, এসো ভেতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুস্কি হেসে ধমকের স্বরে বলল, ঋতু, তোকে না কতবার বলেছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। ঋতু বিনীত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে ভাইজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুস্কি হেসে ভেতরে ঢুকে গেলেন। নিহা ও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করল। শায়লা বেগম আর জিসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো, তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়া কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতে জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রুগীই হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে, তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নিহা জয়কে নিয়ে রুমে
যেতে নিলেও আবার থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কি করে? নেহা কিছু একটা ভেবে শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসা ছিলেন। আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খুলেননি। নেহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যে কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমে রাখি। ভাগ্নি, এইটা আবার বিজনেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক। শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবো ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারে। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না। আমার রুম ছাড়া অন্য কোনো রুমে আমার ভালো লাগে না। জয়ের কথা শুনে নেহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতু সাথে সাথেই দৌড়ে আসলো। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না। তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে এক কাপ চা করে খাওয়াও, আমি ততক্ষণে আসছি। নিহাও আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর জয় হুইল চেয়ারে বসে থেকে নিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নিহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করত। নিহা উপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নিহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই, তাই না? আমি বারণ করার সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ডেই করে চলে আসলি। হসপিটালাইজ থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথাই নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তাররা তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হব কিনা। যেখানে সুস্থ হওয়ার চান্স নেই সেখানে হসপিটালে থেকে কি করবো মম? রায়হান সাহেব কিছুই বলছেন না, কারণ মা ছেলের কথার মধ্যে উনি বাম হাতটা ঢুকাতে চান না। তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আবারও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি আর কিচ্ছুটিই বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলছিলাম। তোর ড্যাড না হয় ওর প্রতি তোর করা আচরণের কথা জানেন না বলে এত কিছু ভাবেনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখলাম, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয় তোর থেকে প্রতিশোধ নিবে বলে। মম, তুমি এসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরও যদি ও আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছু হয়নি। সবই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিল আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নিহাকে দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতেই নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝুলানো। অর্থাৎ ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না। এমনকি খেতে হলেও বাম হাতেই খেতে হবে, তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নেহা ওদের রুমের সব জিনিসপত্র
গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নেহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন? প্রায় আধা ঘন্টা ধরে ছোটাছুটি করার পর নেহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলেই জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটাকে এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নিহা ওর রুমের সবকিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিসকে সেইভাবেই সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখে এই ঘাড় ঘুরিয়ে নিহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগেই মুস্কি হেসে নিহা বলল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতো বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এ ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। নিহা মুস্কি হেসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমে দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নিহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলেই চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নিহা জয়কে ধরে শুয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করতে আসতে আসতে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরের যে ইনজুরটা হয়েছে সেটা না সারা অব্দি জয় এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতে পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য। বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নিহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলল, আপনি শুয়ে থাকেন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না। সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলে চলবে। নেহা মুস্কি হেসে আচ্ছা বলে চলে যাচ্ছিল। জয় নেহা যাওয়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ নেহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আউড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নেহার মতিগতি বুঝতে না পেরে এখনো নেহার মুখের দিকে তাকিয়ে আছে। নেহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুস্কি হেসে বলল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম দিতে ভুলে গিয়েছিলাম। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে লাগলো। অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল দিয়ে কি করব? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোরিং লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরা আপুর সাথে কথা বলুন। ওনার সাথে কথা বললে সময়টাও কাটবে আর ভালোও লাগবে, তখন একা একা আর বোরিং লাগবে না। আসছি আমি। বলেই নেহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নেহা চাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাকই হচ্ছে। জয় নিজ মনেই আওড়ালো, কি অদ্ভুত মেয়ে। ওকে, আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না, আজ সেই কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তে জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কারটা ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিং এ বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুও থেমে থাকে। যখন দেখলো জয় স্টিয়ারিং এ বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখনই মীরা গাড়িটিকে পেছনে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে এনে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারের ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাছের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এল। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন 2 হাতে মাথা চেপে ধরে নিভু নিভু চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখলো। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেকার মীরার একটা কথা জয়ের এখনো চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলছে, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলতো, আমি জানি তুমি আমার হাতে ধোকা খেয়ে গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দিতে চাইবে। আর তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য।
তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না। ওপারে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্র হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিং এর সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড় করে রক্ত পড়তে লাগলো, আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানেই মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের পুরো গা গুলিয়ে উঠল। ও কিনা এমন একজন মানুষকে ভালোবেসেছে যে ওকে কখনোই ভালোবাসেনি, আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে আসছে, আর সেই কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধা হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে যেত। রাত 10:10 প্রতিদিনের মতো আজকেও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ডাইনিংয়েই বসেছে। তবে প্রতিদিন নিহা সবার খাবার সার্ভ করলেও আজ নিহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব। উনি কড়াভাবে বলে দিয়েছেন নিহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে, ও যেন জয়ের জন্য খাবার নিয়ে যায় রুমে। নিহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অগাত্য কোনো কথা না বলে একটা প্লেট জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো শায়লা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে শায়লা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নিহা রুমে এসে দেখলো জয় উপাস ফিরে শুয়ে আছে। কি উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নিহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের উপরে রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নিহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশে ফিরে নিহার দিকে তাকালো। নিহা মুস্কি হেসে বলল, ও, আপনি তো জেগে আছেন, আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? লো, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না, আর ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? ডক্টর কি বলেছে শোনেননি? টাইমলি ওষুধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নিহা বুঝতে পারলো জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুস্কি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নিহা এবার ভাতের গ্লাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হ্যাঁ করুন। জয়ও কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গাছটুকু মুখে পুরে নিল, কিন্তু ওর কেন যেন নিহার মুখ দেখে মনে হচ্ছে নিহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নিহা চমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না, তা বলেননি, তুমি করে বলেছেন তো তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য দুইটাই ঠিক আছে। যেটা বলেছি তার উত্তর দাও। বেশি কথা কে বলতে বলেছে? যাব। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো। ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। নিহা জয়কে খাইয়ে দিয়ে ওষুধও খাইয়ে দিয়ে খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। জয় কয়েক সেকেন্ড নিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নিহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নিহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নিহা ইচ্ছে করেই এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নিহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নিহা একটু দেরি করেই রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টি আনতেও ভুল করলো না। দরজা লাগানোর শব্দ শুনে জয় সেদিকেই তাকালো। নিহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নিহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নেহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল,
আহ, না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরা আপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকতে হয়তো আপনার প্রবলেম হবে, এই জন্য একটু দেরি করে আসলাম, যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নিহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নিহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো। নিহা টাওয়াল দিয়ে হাত মুখ মুছছিল। হঠাৎ জয়ের ডাকে জয়ের দিকে তাকালো। কিছু বলবেন? জয় হাতের কাপটা একটু উঁচু করে ধরে বলল, কাপটা ও, বলে নিহা কাপটা নিয়ে সেন্টার টেবিলের উপরে রাখলো। তারপর জয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এবার আপনার ঘুমানো উচিত, দাঁড়ান আমি সাহায্য করছি শুতে। এই বলে নিহা জয়ের কাছে গিয়ে জয়কে ধরে বালিশে শুয়ে দিল। তারপর পায়ের দিকের কম্বলটা জয়ের গায়ে টেনে দিয়ে নিচের জন্য নিচে বিছানা করে নিল। জয় কিছু বলছে না, শুধু চুপচাপ নিহার কাজগুলো নির্ভীকভাবে দেখে যাচ্ছে। নিহার কাজে যেন কোনো কমতি নেই, নিহা যেন সবকিছু খুব সুন্দরভাবেই করে। এতদিন হয়তো জয় এমন করে নিহার কাজগুলো দেখেনি বলে এসব খেয়াল করেনি, কিন্তু গত 2 দিন হসপিটালে নিহা যেভাবে ও সবকিছু করে দিয়েছে আর এখানে এসেও করছে, সব দেখে যেন জয় অবাক। নিহা সব দিক দিয়ে এমন পারফেক্ট কেন? আর পারফেক্ট সেটা না হয় ভালো কথা, কিন্তু এতদিন কেন জয়ের চোখে পড়লো না সেটা? নিহা যখনই শুতে যাবে ঠিক তখনই জয় ডেকে উঠল। নিহা, নিহা শুতে চেয়েও শুলো না, জয়ের দিকে প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না, তাহলে বলছিলাম যে আমি খেয়াল করলাম তুমি। আমাকে তুই করেই বলুন, আপনার মুখে আমার জন্য তুইটাই বেশি মানানসই। আপনার মুখে তুমি শুনলে কেমন যেন লাগে। টেনশন করবেন না, ভাববেন না আপনি তুই তুকারি করলে আমি আপনার সেবা না করেই চলে যাব। এতদিন যখন যাইনি এখনো যাব না, আপনি তুই করেই বলতে পারেন। নিহার কথা শুনে আজ প্রথমবারের মতো জয়ের ভেতরটা কেঁপে উঠল। নিহার সাথে অমন ব্যবহার করে সে সত্যিই ভুল করেছে। যার জন্য এমন ব্যবহার করলো নিহার সাথে, সেই তো ওর ছিল না। জয় নিজের অনুশোচনাটা নিহার সামনে প্রকাশ করলো না, বরং রাগে রাগে ভাব নিয়ে বলল, আমার কথাটা কি শেষ করতে দিবে নাকি নিজেই বক বক করবে? মা না না, আমি আর কিছু বলবো না, আপনি বলুন। আমি খেয়াল করলাম তুমি 3 দিন ধরে এক কাপড় পরে আছো। হসপিটালে না হয় এক কাপড়ে ছিলে, ঠিক আছে, ওখানে থেকে না হয় বাড়িতে আসনি বলে চেঞ্জ করার সুযোগ পাওনি, কিন্তু এখানে এসেও সেম ড্রেস পরে আছো কেন? আর সেটা নিয়েই ঘুমিয়ে পড়তেছো। তোমার বাকি কাপড়গুলো কোথায়? ট্রেনে। মানে? মানে হলো সেদিন বাবা যখন কল করে বলল আপনি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছেন, তখন তাড়াহুড়ো করে আসার সময় টেনশনের লাগেজ আনতে ভুলে গেছিলাম। সব কাপড় তো লাগেজেই ছিল, তাই 3 দিন ধরে এক কাপড় পরে আছি। তার মানে তুমি সেদিন সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলে? চলে যেতে চাইনি, চলে গিয়েছি। যদি না আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনতাম তাহলে এখন আমি বাড়িতেই থাকতাম। বলেই নিহা ফুস করে একটা শ্বাস ছাড়লো। জয় স্তব্ধ। আসলে ওর বা কি বলার আছে? যেই মেয়েটাকে সেই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিল, সেই মেয়েটাই কিনা তার অ্যাক্সিডেন্টের খবর শুনে ছুটে এসেছে। যাকে এত ঘৃণা করতো সে আজ ওর দেখাশোনা করবে বলে, ওর প্রেপার কেয়ার করবে বলে ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছে। সে কি আসলেই মানুষ? সেদিন নিহাকে এমন একটা সত্য দিয়েছিল যেটা কোনো স্বামী আজ পর্যন্ত কোনো স্ত্রীকে দিয়েছে কিনা সন্দেহ আছে। সামান্য অফিসে জয়েন করতে বলেছিল বলে সোজা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রতিশ্রুতি। এটা শুধু ওর দ্বারাই সম্ভব। হ্যাঁ, ওর দ্বারাই সম্ভব, নয়তো এমন করে সে বলতে পারতো না কখনো। জয়কে চুপ করে থাকতে দেখে নিহা বলল, আর কিছু বলবেন? না। যদিও নিহাকে নিচে থাকতে দেখে জয়ের ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে, কারণ গত 1 মাস আগেই তো নিহা বলেছিল ওর নিচে ঠান্ডা লাগে। তখন তো কম শীত ছিল না, এখন তো আরো বেশি শীত পড়ছে। এখন নিশ্চয়ই ওর আরো বেশি শীত করছে, কিন্তু জয় কিছু বলার সাহস পেল না। আচ্ছা আমি তাহলে শুয়ে পড়ছি, আপনার কিছু লাগলে আমাকে ডাকবেন। একটু উঁচু আওয়াজে ডাকলেই আমি শুনতে পাবো। আচ্ছা ঠিক আছে। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে গেছে। নিহা গভীর ঘুমে মগ্ন থাকলেও আর জয়ের চোখে ঘুম নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিহার মুখের দিকে।
আর তখনই হঠাৎই পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠল জয়ের। মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন মা ওর রুমে এসে প্রথম বিয়ের খবরটা দিয়েছিল। জয়, জয় তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাকে দেখে একটু নড়ে চড়ে শুলো। হ্যাঁ মম, বলো। শায়লা বেগম ছেলের পাশে গিয়ে বসলেন, বললেন, জয়, তুই কি বলছিস? তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে? জয় যেন অবাকের চরম পৌঁছে গেল। সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কি বলছো মম? আমি ঠিকই বলছি। তোর ডেট বলেছে এই মাসের শেষের দিকে নাকি বিয়ের ডেট ফিক্স করেছে। গ্রামে ওর কোনো এক বন্ধুর মেয়ে নাকি। তোর ডেট তো একেবারে মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ। মেয়ে নাকি দেখতে শুনতে অনেক ভালো, অনেক সুন্দরীও বটে। মম, ড্যাডির কি মাথা খারাপ হয়ে গেছে? শেষ পর্যন্ত একটা গ্রামের মেয়েকে কিনা আমার বউ বানাতে চাইছে, আমার বিয়ে ঠিক করেছে, আর আমার থেকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না। এমনকি বিয়ের ডেটটাও ফিক্সড করে ফেললো। বাহ, অসাধারণ। কিন্তু মম, আমি বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। চিনি না, জানি না, এমন একটা মেয়েকে ড্যাড বললো অমনি আমি বিয়ে করে ফেলবো। তারপর মেয়েটা কেউ আমার সাথে কখনোই মেয়েটা তাল মেলাতে পারবে? তুমি বলো। ড্যাড কি করে ভাবলো যে আমি একটা শহরের ছেলে হয়ে একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করব? মম, তুমি ড্যাডকে গিয়ে বলে দাও আমি এমন একটা কেউ আনকালচারাল আর স্মার্ট মেয়েকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আর তার চেয়েও বড় কথা হলো, আমি মীরাকে ভালোবাসি। বিয়ে করলে আমি ওকেই করব। এ কথা ভুলেও বলিস না বাবা। আর আমি যদি গিয়ে এই কথা বলি তাহলে তো আমাকে সহ বাড়ি থেকে বের করে দিবে। তোর ড্যাড বলেছে তোর বিয়ে ঠিক করেছে, কথাটা যেন তোকে জানিয়ে দে। তোর থেকে অনুমতি চাইতে আমাকে পাঠায়নি। তোর কি মনে হয় আমি এই বিয়েতে তোর ড্যাডের সাথে প্রতিবাদ করিনি? অবশ্যই প্রতিবাদ করেছি, অবশ্যই প্রতিবাদ করেছি। বলেছি যে আমার ছেলে এমন একটা গ্রাম্য ছোট লোক মেয়েকে কিছুতে বিয়ে করতে পারবে না। ও কি বলেছে জানিস? কি বলেছে? বললো কথাটা নাকি আমি বলেছি। যদি তোর মুখ থেকে এমন কথা শুনে ওকে সাথে সাথে ত্যায্য পুত্র করে দিবে। তাই বলে মম, আমি শেষ পর্যন্ত কিনা একটা গ্রামের মেয়েকে বিয়ে করব? এটা কি করে সম্ভব? তার চেয়ে তো আমার মরে যাওয়া ভালো। তুই একদম টেনশন করিস না বাবা, আমি আছি না। তুই একদম প্যারা নাই, চিল মুড়ে থাক। মম, ড্যাডের মতো কি তোমারও মাথা খারাপ হয়ে গেছে? সব জেনেও তুমি তারপরও কিভাবে নিশ্চিন্তে থাকতে বলছো? ড্যাড আমার জীবন শেষ করে দেওয়ার প্ল্যান করে বসে আছে, আর তুমি বলছো টেনশন না করতে। যেটা বলছি একদম ঠিকই বলছি। দেখ, তোর ড্যাডের কথা শুনে বুঝতে পারলাম ওই মেয়েটাকে সে তোর বউ করে আনবে। সে আমরা চাই আর না চাই তাতে কোনো যায় আসে না। আমি তোর হয়ে প্রতিবাদ করায় উল্টো আমাকে শাসিয়ে দিল। বলেছে আমি রাজি না থাকলে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই, আর যদি তুই রাজি না থাকিস তাহলে তোকে ত্যায্য পুত্র করতে দুইবারও ভাববে না। তাই আমি বলছিলাম কি বাবা, তুই তোর ড্যাডের কথায় রাজি হয়ে যা। মম, সব জেনেও শেষ পর্যন্ত তুমিও ড্যাডের মতো সেম কথা বলছো? আগে আমার কথা তো শেষ করতে দে। আমার কথা এখনো পুরোপুরি শেষ হয়নি। দেখ, ওই গেয়েও মেয়েটাকে এই বাড়ির বউ করে আনতে আমরাও রাজি না। জেঠি তো সোজাসুজি বলেই দিয়েছে ওই গ্রাম্য মেয়েটা ওর ভাবি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই বরং এক কাজ কর, এখন আপাতত ওর কথা মতন, তোর ড্যাডের কথা মতন বিয়েতে রাজি হয়ে যা। নয়তো বুঝতে পারছিস ও যা বলে তাই করে। তখন কিন্তু তোর রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সো আই থিঙ্ক ওই গেয়েও মেয়েটাকে বিয়ে করে নেওয়া উচিত। তবে হ্যাঁ, আমি বলছি না যে তুই ওকে বিয়ে করে মাথায় তুলে রাখ। আমি বলছি জাস্ট বিয়েটা কর, তারপর ওই মেয়েকে এই বাড়ি ছেড়ে কিভাবে তাড়াতে হয় তা এই শায়লা বেগম ভালো করেই জানে। আর তোর ও কি
কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। মায়ের কথা শুনে মুহূর্তেই জয়ের মুখটা চকচক হয়ে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, একদম মম, তোমার কথার মানে আমি বুঝতে পেরেছি। তুমি ড্যাডকে গিয়ে বলো আমি বিয়েতে রাজি। তবে একটা কথা জেনে রেখো মম, যেই মেয়েটার জন্য ড্যাড আমাকে ত্যায্য পুত্র করবে বলেছে, ওই মেয়ের জীবন তো আমি নরক বানিয়ে ছাড়বো। এমন কোনোদিন থাকবে না যেদিন ওর গায়ে আমার হাত উঠবে না। এক্ষেত্রে তোমরাও আমাকে একটু সাপোর্ট করো, কেমন? ওই মেয়েকে আমি এমনভাবে শিক্ষা দিব যেন এই জয় মাহমুদকে সে চিরতরের জন্য ঘৃণা করে। ছেলের কথায় শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। আচ্ছা আমি আসছি। শায়লা বেগম চলে গেলেন। আর জয় সেখানে বসেই ভাবতে লাগলো কি করবে। দেখতে দেখতে ওদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের দিন রাত 11টায় রুমে ঢুকলো জয়। বাসর রাত নিয়ে ওর অনেক স্বপ্ন থাকলেও নেহাকে বিয়ে করে যেন ওর সব স্বপ্নই উবে গেল। বরং রুমে ঢুকলো এক রাশ রাগ নেই, যেন সামনে কেউ পড়লেই খাইয়ে ফেলামো এমন অবস্থা। রাগে ধুরুম করে দরজা বন্ধ করার শব্দে আটকে উঠল নেহা। তবে জয়ের দৃষ্টি গোচর হলো না সেটা। সে তো রাগে ফুসফুস করছে আর ভাবছে কখন নেহা নিচ থেকে ওর সাথে কথা বলবে আর কখন সে ওকে কথা শোনানোর সুযোগ পাবে। হলো তাই। জয়কে দেখে নেহা আস্তে করে খাট থেকে নেমে জয়ের সামনে গেল। তারপর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে যেই না ঝুঁকে জয়ের পা ধরে সালাম করতে যাবে, অমনি জয় টেনে দাঁড় করিয়ে দিল ওকে। তবে সিনেমার মতো ডায়লগ দেওয়ার জন্য নয়, নেহাকে অপমান করার জন্য। কি করছিসটা কি? বিয়ের প্রথম রাতেই জয়ের মুখ থেকে এমন তুই তুকারি শুনে নেহা যেন চরম মাত্রায় অবাক হলো। তবে অবাকের ভাবটা বেশি সময় মুখে বজায় না রেখে হেসে বলল, কেন সালাম করছি? রাখ তোর সালাম। আমার শরীরে টাচ করার সাহস কি করে হয় তোর? মানে কি বলছেন কি আপনি? আপনি আমার স্বামী, আর বিয়ের রাতে প্রতিটা স্ত্রীকেই স্বামীর পা ধরে সালাম করতে হয়, এটাই তো নিয়ম। এইখানে সাহসের কথা আসছে কোথা থেকে? শাট আপ। কে তোর স্বামী? হ্যাঁ, আমি তোর স্বামী না, আর তুইও আমার স্ত্রী না। আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র ড্যাড আমাকে যেন ত্যায্য পুত্র করে না দেয় তার জন্য। ভাবিস না অন্য সব স্বামীর মতো আমিও তোকে ভালোবেসে মাথায় করে রাখবো। এটা ভেবে থাকলে ভুল করবি। আমি তোকে না ভালোবাসতে পারবো আর না স্ত্রী হিসেবে মানতে পারবো। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাবি, নয়তো এই জয় মাহমুদ তোকে প্রমিস করছে তুই যেভাবে আমার জীবনটা ফেল করে দিয়েছিস ঠিক তেমনি আমিও তোর জীবনটা নরক বানিয়ে দেব। মাইন্ড ইট। এখন সর সামনে থেকে, আমি ঘুমাবো। আর হ্যাঁ, বিছানায় আসার দুঃসাহস ভুলেও করবি না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা মাথায় রাখ। কথাগুলো এক নাগারে বিরতিহীনভাবে বলে জয় ওয়াশরুমে চলে গেল। এর পেছনে ফেলে রাখে গেল পাহাড় সমান প্রশ্নবিদ্ধ রমণীটাকে। নেহাকে কিছু বলার সুযোগই দিল না জয়। নেহা জয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিয়ের রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এমন কথা বলেছে কিনা নেহার জানা নেই। নেহা যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না। সেদিনের পর থেকেই নেহার উপর শুরু হয় জয়ের অমানসিক অত্যাচার। এমন একটা দিন বাদ রাখেনি যেদিন নেহার গায়ে হাত তুলেনি সে। পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতেই জয়ের ভেতরটা কেঁপে উঠল। ড্রিম লাইটের আলোতে একবার নেহার দিকে চোখ বুলিয়ে নিল। কত সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা। জয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার মুখের দিকে। সকালে রায়হান সাহেব নাস্তা সেরে অফিসে যাওয়ার আগে একবার জয় রুমে গেল। নেহা তখন জয়কে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছিল। রায়হান সাহেব কড়া কাকড়ি দিয়ে প্রবেশ করে বললেন, নেহা, বাবা আপনি হাসুন না। তুই নাস্তা করেছিস মা? না বাবা, ওনাকে আগে খাইয়ে দিচ্ছি আর কি। আর আপনি তো জানেনই, ডক্টর আঙ্কেল বলেছে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও যেন ওষুধের টাইম মিস না হয়। তাই তো আপনাকে নাস্তা দিয়ে এসে আমি আর আপনার কাছে যেতে পারিনি। আমার উপর রাগ করেননি তো বাবা? আরে না রে মা, আমি কি তোর উপর রাগ করতে পারি? তুই তো আমার ঘরের লক্ষ্মী। জয় বাবা, তোর এখন কেমন লাগছে? জানি এত তাড়াতাড়ি ভালো লাগবে না, কিন্তু ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। ডক্টর তো আশাই ছেড়ে দিয়েছে, এখন আমার মেয়েটার উপর ভরসা। নেমা তুই যদি কিছু একটা করতে পারে
আমি বিশ্বাস করি ডক্টর যেটা পারেনি সেটা আমার মেয়ে পারবে। কি রে মা, পারবি না আমার আশাটা পূরণ করতে? বাবা এমন করে বলছেন কেন? আমি হয়তো ডাক্তার না, তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আপনি একদম টেনশন করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সে আশায় আছি মা। আই এম সরি ড্যাড। হঠাৎই জয়ের এমন কথাই রায়হান সাহেব আর নিহা দুজনেই চমকে তাকালো ওর দিকে। রায়হান সাহেব অবাক কণ্ঠে বলল, হঠাৎ সরি কেন বলছিস বাবা? এই যে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে আর আমি সেটা রাখতে পারলাম না, তার আগে ঘরবন্দি হয়ে গেলাম, তাই আর কি। তবে আমি প্রমিস করছি ড্যাড, আমি সুস্থ হলে আর তোমাকে কষ্ট করতে দিব না। তোমাকে অফিসের সব ঝামেলা থেকে একদম মুক্ত করে দিব। আমি নিজেই তখন পুরো অফিস সামলাবো। একদম। তখন তো আমি নাতি নাতনি নিয়ে খেলা করব। অফিসের দায়িত্ব পালন করব কেন? তুই অফিস সামলাবি আর আমি নাতি নাতনিদের সাথে খেলা করব, দেখেছিস? বাবার কথা শুনে সাথে সাথে জয় আর নিহা পরস্পরের মুখের দিকে তাকালো। দুজনেই যেন হয়তো বিহ্বল হয়ে তাকিয়ে আছে। বাবার কথার প্রতি উত্তরে কি বলবে জয় জানা নেই। জয় কথা ঘুরানোর জন্য বলল, ড্যাড, তোমার দেরি হয়ে যাচ্ছে মেবি। রায়হান সাহেব হাত ঘড়িটার দিকে একবার চোখ বুলিয়ে হতাশ কণ্ঠে বললেন, তাই তো, আমার তো মনেই ছিল না তোদের সাথে কথা বলতে বলতে আমার যে দেরি হয়ে যাচ্ছে সেটা খেয়ালই নেই। আসছি আমি। সাবধানে যাবেন বাবা। আচ্ছা মা। রায়হান সাহেব চলে গেলেন। নিহা ও জয়ের জন্য আনা নাস্তার প্লেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কারণ একটু আগে শ্বশুর মশাই যেটা বলেছে সেটার পর জয়ের চোখে চোখে হওয়ার সাহস নেহার নেই। লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। তাই লজ্জাটা কাটাতেই রুম থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া সে এখনো নাস্তা করেন। যাই হোক, পেটের ক্ষুধা তো সবারই থাকে। নিহা ফিরে আসলো খানিক বাদে, হয়তো নাস্তা সেরেই ফেলেছে। নিহা, অনেকক্ষণ ধরে তোমার ফোনটা বাজছিল, দেখো কে এতবার কল করছে। তোমার বাড়ি থেকেও তো করতে পারে। জয়ের কথা শুনে নিহা জয়ের দিকে এক পলক তাকিয়ে সেন্টার টেবিলের কাছে গিয়ে ফোনটা হাতে নিল। তারপর ফোন আনলক করে স্ক্রিনে তাকাতেই দেখলো একটা আননোন নাম্বার থেকে 8 বার কল এসেছে। নিহা একটু অবাকই হলো, কারণ ওর মোবাইলে অপরিচিত কে আবার কল করবে। এতবার কে কল করলো আবার? নাম্বারটা তো অচেনা, ব্যাক কি করবো? নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতেই কল ব্যাক করলো নিহা। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। নিহা কিছু বলার আগেই ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো, আপনি কি নেহা বলছেন? জি, কে বলছেন? আমি কমলাপুর রেল স্টেশন থেকে নীলছা ট্রেনের অ্যাসিস্ট্যান্ট বলছি। আমাদের ট্রেনের ভেতর একটা লাগেজ পাওয়া গেছে। আমরা বুকিং লিস্ট চেক করে দেখলাম লাগেজ রাখার সিটটি আপনার ছিল, তাই আপনাকে ইনফর্ম করার জন্য কল করলাম। আপনার লাগেজ কি ট্রেনে ফেলে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই, আমি ভুল করে ফেলে এসেছি। আচ্ছা, তাহলে আপনি সময় করে এসে লাগেজটা নিয়ে যান। আমি বুকিং রুমে রাখবো আপনার লাগেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। বলেই কলটা কেটে দিল নিহা। লাগেজের সন্ধান পেয়ে ওর যেন খুশি আর ধরছেই না। যদিও লাগেজটা হারিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান সাহেবকে বললে লাগেজে থাকা কাপড়ের চেয়ে আরো ভালো কাপড় এনে দিত। কিন্তু লাগেজে এমন একটা জিনিস ছিল যেটা নিহার কাছে অনেক বেশি মূল্যবান। তাই লাগেজটার খবর পেয়ে এতটা খুশি লাগছে। আসলে লাগেজে ওরা জয়ের একটা কাপল পিক আছে, যেটা নিহার কাছে ওদের বিয়ের একমাত্র স্মৃতি। নিহা কল কাটতেই জয় জিজ্ঞেস করলো, কে ছিল আর তুমি কোথায় যাবে বলছিলে? নিহা জয়ের দিকে তাকালো, বলল, ওটা রেল স্টেশন থেকে কল করেছিল, আমার লাগেজটা আনতে যাওয়ার জন্য কল করেছে, তাই আমি আসছি বললাম। নিহা, তুমি সামান্য কিছু কাপড়ের জন্য লাগেজ আনতে রেল স্টেশনে যাবে? আবার তোমার যাওয়ার দরকার নেই। আমি অনলাইনে তোমার জন্য অর্ডার করে দেব কাপড়। চাইলে তুমি পছন্দ মতো অর্ডার করতে পারো। লাগেজ আনতে যাওয়ার প্রয়োজন নেই। সরি, আসলে আমি প্রথমবারের মতো আপনার একটা কথা রাখতে পারছি না, কারণ কাপড়ের থেকে অনেক মূল্যবান একটা জিনিস আছে ওই লাগেজে। আর অন্য কিছুর জন্য না হোক, ওই জিনিসটার জন্য আমাকে লাগেজটা আনতে যেতেই হবে। প্লিজ ক্ষমা করবেন, আসছি আমি। টেনশন করবেন না, আপনার কিছু প্রয়োজন হওয়ার আগেই ফিরে আসবো। আচ্ছা, ড্রাইভারকে নিয়ে যেও, আর হ্যাঁ, সাবধানে যাবে, কেমন? নেহা একটু অবাকই হলো, জয় ওকে সাবধানে যেতে বলছে। তবে অত বেশি সময় ধরে না ভেবে বের হয়ে গেল, হয়তো আবার দেরি হয়ে যাবে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল।
এই 1 মাস নিহা সারাক্ষণ শুধু জয়ের পেছনেই লেগে থেকেছে, দিন রাত জয়ের সেবা করেছে। নিহা জয়কে যেভাবে সেবা করেছে সেভাবে হয়তো অন্য কোনো মেয়েই করবে না। জয়কে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, এক কথায় জয়কে খাওয়ানো থেকে শুরু করে টয়লেট করানো পর্যন্ত সব নিহাই করেছে। এমনকি জয়ের মা কিংবা বোন কাউকেই করতে দেয়নি। আর গত 15 দিন ধরে তো দিনে 2 বার রুটিন করে জয়কে হাঁটিয়েছেও। নিহার অক্লান্ত পরিশ্রমের সুবাদে জয় এখন পুরোপুরি সুস্থ। নিহার অক্লান্ত পরিশ্রম সফল হয়েছে। যেখানে ডাক্তার পর্যন্ত পারবে না বলেছিল, সেখানে নিহার অক্লান্ত সেবা আর কেয়ারিং এ জয় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। নিহার সেবায় জয় সুস্থ হলেও তবে এখনো হাঁটতে একটু প্রবলেম হয়, যেটা ডক্টর বলেছে শীঘ্রই ঠিক হয়ে যাবে। এমন নয় যে একেবারে হাঁটতে পারবে না, হাঁটতে পারে, তবে একটানা বিশেষ সময় ধরে হাঁটতে পারে না, এই আর কি। ডক্টর তো রীতিমতো অবাক, যেটা ওনারা পারবে না মনে করেছিলেন সেটা কিনা একটা সাধারণ মেয়ে করে দেখালো। তবে একটা কথা না বললেই নয়, আর সেটা হলো জয়ের পিছনে এত সময় ব্যয় করার পরেও ঘরের একটা কাজও বাদ দেয় না নিহা। একদিকে জয়কে সামলানো, অন্যদিকে ঘরের কাজ সামলানো, নিহা যেন একাই 100। ঋতু তো নিহাকে দেখে দেখে অবাক হয়, কিভাবে এত কাজ করতে পারে নিহা। নিহা খেয়াল করেছে জয় অ্যাক্সিডেন্টের পর থেকে ওর সাথে খুব ভালো ব্যবহার করে, তেমন আগের মতো তুই তুকারিও করে না। সবসময় সম্মান দিয়ে কথা বলে, আর নিজের কাজকর্মের দ্বারা বোঝায় যে সে আগের দিনগুলো করা আচরণের জন্য অনেক বেশি অনুতপ্ত। জয়কে এমন অক্লান্ত সেবা করায় রায়হান সাহেবের নিহার প্রতি অনেক বেশি খুশি। উনি জানতেন নিহা জয়কে ঠিক সুস্থ করে তুলবে, তবে উনি ভাবতে পারেনি 1 মাসের মধ্যেই জয় সুস্থ হয়ে উঠবে। তবে এত কিছুর পরেও শায়লা বেগম আর জেসির মনে নিহার জন্য কোনো ফিলিংসই তৈরি হলো না। আসলে কথায় আছে না, কিছু লোক কখনো শুধরাবার নয়। শায়লা বেগম আর জেসিও ঠিক তেমন। ওদের চোখে নিহা এত সেবার কেয়ারিং গুলো পড়লো না, শুধু পড়লো নিহার জন্যই জয়ের এমন অবস্থা হওয়ার বিষয়টা, যেখানে নিহার কোনো দোষই নেই। এমনকি ডাক্তার পর্যন্ত জয়ের সুস্থ হওয়া দেখে নিহার সেবার প্রশংসা করেছে। কিন্তু শায়লা বেগম আর জেসি সেটা মানতে নারাজ। ওদের মনে হয় যে নিহার সেবাই নয়, বরং ওষুধেই জয় সুস্থ হয়েছে। ওদের ক্ষেত্রে আসলে একটা কথাই প্রযোজ্য, কুত্তার লেজ কখনো সোজা হওয়ার নয়। জয়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে এরই মাঝে একদিন নিহার বাবা মা এসে দেখে গেলেন, তবে ওনারা রাতে থাকেননি, সকালে এসে বিকেলেই চলে গেছে। কারণ নিহার বাবা চাননি ওনার মেয়ের কষ্টের মধ্যে আর কষ্ট দিতে। যতক্ষণ ছিল ততক্ষণ সময়ের মধ্যে রফিক সাহেবের বোঝা হয়ে গেছে নিহার উপর দিয়ে কি যাচ্ছে। কারণ নিহাকে সারাটা দিন জয়ের পিছনে ব্যয় করতে হয়, তাই উনি ভাবলেন হয়তো ওনারা থাকলে নিহার আর এই বাড়ির সবার আরো কষ্ট হবে, তাই আর রাতটা থাকেনি। প্রতিদিনের মতো রাতে সবাই ডাইনিং এ খাবার খেতে বসেছে। প্রতিদিনের জয়ের জন্য খাবার রুমে নিয়ে যেতে হলেও আজ নিতে হলো না, কারণ আজ জয়ের ডাইনিং এ এসেছে। এতদিন জয় ডাইনিং এ আসতে চাইলেও নিহার জন্য আসতে পারেন, আর নিহার কথাই সঙ্গ দিলে বাবাও, কিন্তু আজ আর কারো কথাই শুনল না। নিহা ওর জন্য রুমে খাবার নিয়ে যাওয়ার আগেই জয় ডাইনিং এ এসে হাজির। নিহা মূলত সবার জন্যই ডাইনিং এ খাবার সাজিয়ে রেখে তারপরে জয়ের জন্য রুমে খাবার নিয়ে যায়, কিন্তু আজ আর সেটা হলো না। ডাইনিং এ খাবার সাজানো হয়নি, তার আগেই জয় চলে এসেছে। এখনো ডাইনিং এ কেউ আসেনি, শুধু নেহা আর ঋতুই কিচেন থেকে তরকারির বাটিগুলো এনে ডাইনিং এ রাখছিল। হঠাৎ একটা তরকারির বাটি নিয়ে সে টেবিলের উপর রাখতেই নিহার চোখ গেল টেবিলের একদম শেষের দিকে চেয়ারে বসে থাকা জয়ের উপর। নিহা অবাক হলো না, বরং ও জানতো জয় বেশি দিন ওর কথা শুনে বসে থাকবে না। তাই জয়কে খাবার টেবিলে দেখে একটুও অবাক হলো না, শুধু বলল, আপনি কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? একটু পরে তো আমি খাবার রুমে নিয়ে যেতাম। জয় এতক্ষণ টেবিলে রাখা সবগুলো তরকারি বাটির দিকে দেখছিল। নিহার কথা শুনে এখন তরকারির বাটি থেকে চোখ সরিয়ে নিহার দিকে তাকালো। সাথে সাথে নিহা জয়ের দিক থেকে স্থির দৃষ্টিটা সরিয়ে নিচের দিকে তাকালো। কুটিসুটি হয়ে দাঁড়িয়ে আমতা আমতা গলায় বলল, না মানে আসলে আপনি তো এখনো বেশি হাঁটতে পারেন না, তাই আর কি। জয় নিহার কণ্ঠস্বর শুনে অবাক হলো। গত 1 মাস ধরে নিহার সাথে সে এত সহজ হওয়ার চেষ্টা করেছে, আর নিহা কিনা এখনো ওকে ভয় পায়। আচ্ছা, ওকে কি জয় খেয়ে ফেলবে নাকি? জয় যতই ওর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছে, নিহা ততই ভয় পেয়ে ওর থেকে নিজেকে গুটিয়ে রাখে। জয় নিহার একটা কাজ দেখে খুবই অবাক হয়, আর সেটা হলো নিহা ওকে গত 1 মাস ধরে এমন আপন করে সেবা করেছে ঠিকই, কিন্তু যতবারই জয়ের সামনে সে কথা বলে প্রতিবারই যেন অনেক সংকোচ, ভয় আর জড়তা নিয়ে কথা বলে। নিহার আচরণ দেখে মনে হয় যেন জয় ওকে অসুস্থ অবস্থায় কোনো ভুল হলে গায়ে হাত তুলতে ভুলবে না, আর এই বিষয়টা জয় নিহার থেকে দূর করতে চাইছে। জয় চায় নিহা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলুক।
অবশ্য নেহা ভয়ের কারণ শুধুমাত্র জয় নিজেই, আর সেটা জয় নিজেও মানে। গত 14টা মাস জয় নেহার প্রতি যে অত্যাচারটা করেছে, নেহা এতে জয়কে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহাকে এমন ভয় মিশ্রিত গলায় কথা বলতে দেখে জয়ের খুব রাগ হলেও মুখে প্রকাশ করলো না সেটা, বরং হেসে বলল, অনেক দিনই তো সবার সাথে খাওয়া হয় না, তাই ভাবলাম আজ না হয় সবার সাথেই খেতে বসি। ওই তো ড্যাড আর মমরাও আসছে, খাবার দাও তো। জয়ের কথায় নেহা তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওরা সবাই আসছে, কারণ আর 2 মিনিট বাকি আছে 10টা বাজার। ডাইনিং এর কাছে আসতেই জয়কে এখানে দেখে ওরা তিনজনেই অবাক হলো, তবে খুশিও হলো বেশ। রায়হান সাহেব চেয়ার টেনে বসতে বসতে বললেন, কি রে বাবা, তোকে না আর কদিন না হাঁটতে বলেছি, এখানে আসতে গেলি কেন? ড্যাড হাঁটতে পারছি যে যখন, তখন শুধু শুধু রুমে বসে খাবো কেন, তাই তোমাদের সাথে একসাথে খেতে চলে আসলাম। ভালো করেছি না? একদম ভালো করেছিস বাবা। কতদিন হলো তোর সাথে বসে খাই না, আজ তোর সাথে বসে খেতে পারবো ভাবতে খুশি লাগছে। হ্যাঁ রে ভাইয়া, ভালো করেছিস, ডাইনিং এ চলে এসেছিস। তোকে এতদিন পর এখানে দেখে কত খুশি লাগছে। জয় মা বোন দুজনের কথা শুনে তাচ্ছিল্য হাসলো, কারণ যেই মা ছেলেকে ঘরে অসুস্থ রেখে বাইরে গিয়ে সময় কাটাতে পারে, যেই বোনের কাছে অসুস্থ ভাইয়ের থেকে বন্ধু বান্ধব বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, তাদের কথা শুনে তাচ্ছিল্য হাসি আসাটাই স্বাভাবিক। জয়ের এতটুকু বোঝা হয়ে গেছে, ওর মা অন্য 10টা মায়ের মতো না। ওর মায়ের কাছে স্বামী, ছেলে মেয়ে, সংসার এসবের চেয়ে পার্টি, ক্লাব এসবই বেশি ইম্পর্টেন্ট। আর নেহা, যাকে সে মা বোনের কথায় রোজ কথা শুনিয়েছে, রোজ কোনো না কোনো বায়না খুঁজে মারধর করেছে, সেই নেহাই ওকে আজ সুস্থ করে তুলেছে। খাবার টেবিলে সবার যখন খাবার খেতে ব্যস্ত, তখনই জয়ের চোখ গেল টেবিলের একপাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে। হয়তো কারো কিছু লাগবে কিনা সেটাই দেখছে নেহা। জয় তখনও খাবার মুখে দেয়নি, হঠাৎই সবার দিকে একবার তাকিয়ে নেহাকে ডাক দিল, নিহা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না, আসলে কারোর কিছু লাগবে কিনা সেটাই দেখছিলাম। কেন, আপনার কি কিছু লাগবে? আমার কথা ছাড়ো, তুমি ডিনার করবে না? হ্যাঁ, করবো তো। আপনারা খেয়ে নিন, আমি আর ঋতু পরে খেয়ে নিব। পরে কেন, এখন আমাদের সাথে কেন নয়? জয়ের সাথে এবার রায়হান সাহেবও তাল মিলালেন। হ্যাঁ বাবা, এখন তুই বল। আমি তো রোজ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তুই বলে দেখ, তোর কথা যদি শোনে আর কি। আমরা সবাই খাবো, আর ও নাকি পরে খাবে। প্রতিদিন বলি আমাদের সাথে বসে খেয়ে নে, কিন্তু কে শোনে কার কথা? নিহা, জলদি খেতে বসো। প্রতিদিন তো সবার পরেই খাই, আপনারা খেয়ে নিন, আমার জন্য চিন্তা করতে হবে না। আপনার ওষুধের টাইমের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করুন। আমি জানি আমার ওষুধের টাইম দেরি হয়ে যাবে, আগে তুমি সহ বসে একসাথে খেয়ে নাও, তারপর বাকি সব দেখা যাবে। বললাম তো আমি পরে খেয়ে নিব, আপনি খেয়ে নিন। তুমি কি চাও আমি এতটুকুতে ওষুধ খাওয়া বন্ধ করে দেই? যদি আমাদের সাথে খেতে না বসেছো, তো তাহলে দেখবে আজ থেকে আমি আর কোনো ওষুধ খাবো না। এখন ডিসিশন তোমার, দ্রুত ডিসাইড করো কি করবে। জয়ের কথা শুনে রায়হান সাহেব খুশি হলেও শায়লা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। রায়হান সাহেব জানেন ওনার ছেলে শুধুমাত্র নেহাকে ওদের সাথে বসানোর জন্যই ওষুধ না খাওয়ার কথা বলেছে, কিন্তু জয়ের এত আদিক্ষাতে শায়লা বেগমের সহ্য হলো না। শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, জয়, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও খাচ্ছে না বলে কি তুই ওষুধ খাওয়া বন্ধ করে দিবি? ও তো একেবারে খাবে না বলছে না, ও তো বলেছে পরে খেয়ে নিবে। তারপরে এত জোরাজোরি করার কি আছে? বুঝলাম না বাবা। জয়ের মায়ের কথাই কোনো রকম কর্ণপাত করলো না, বরং না শোনার ভান করে নেহাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? বসো। ভাবি তারাই আসো কেন? ভাইজান এত করে বলতেছে যখন পয়সা যাও না। ঋতুর কথা শুনে নেহা বলল, কিন্তু তুমি তো একা। আরে আমার কথা রাহো তো, তুমি বৈশা যাও, আমি পরে খাইয়া নেমনে। নেহা আর কোনো উপায় না পেয়ে শ্বশুরের পাশে একটা চেয়ার টেনে বসতে চাইল, কিন্তু বসার আগেই জয় আবারও পাত সাধল। ওখানে নয়, এখানে এসো, বড়জনদের পাশে বসতে নেই, জানো না? জয় আসলে নেহাকে ওর পাশে বসানোর জন্যই বলেছে কথাটা। সে চায় নেহা ওর পাশে এসে বসুক। সবার সামনে কিভাবে বলবে কথাটা?
তাই এটা বলল। নিহাও অগত্যা জয়ের কথা মান্য করে জয়ের পাশে চেয়ারে এসে বসে পড়ল। এইটা হলে আমার ছেলে, আমি ভূতি। তুই এতদিনে একটা আমার মনের মতন একটা কাজ করেছিস জয়। বাবার কথাই জয় মুচকি হেসে খাওয়ায় মনোযোগ দিল। তবে জয় খাবার খাচ্ছে ঠিকই, কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে চেয়ে আছে নিহার দিকে। নিহা প্লেটে মাত্র 1 চামচ ভাত নিয়েছে। তারপর সবার দিকে এক নজর তাকিয়ে যেই না সবজির বাটিতে হাত দিতে যাবে, অমনি জয় বাধা দিল। নিহা, হুম, একদম হাত দিবে নয় বাটিতে। নিহা অবাক হয়ে জিজ্ঞেস করল। জয় কিছু না বলেই নিহার প্লেটে 1 চামচ গরুর মাংস আর একটা চিকেন তুলে দিল। নিহা ভয়ে ভয়ে শায়লা বেগমের দিকে তাকালো। যেটা ভেবেছে সেটাই ঠিক। শায়লা বেগম রাগে চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, আর চোখের ইশারায় কিছু বুঝাচ্ছে হয়তো, কিন্তু নিহা বুঝতে পারছে না। তবে নিহা শিওর যে শাশুড়ির রাগের একমাত্র কারণ হলো জয় ওর প্লেটে গরুর মাংস আর চিকেন তুলে দেওয়া। নিহা সাথে সাথে চোখ সরিয়ে জয়ের দিকে তাকালো, আমতা আমতা গলায় বলে উঠল, করছেন কি আপনি? আমি গরুর মাংস খাই না তো, আর তাছাড়া মুরগির গোশতও আমার খেতে ভালো লাগে না। আমি সবজি দিয়েই খেয়ে নেব। বলেই যেই না প্লেট থেকে মাংসগুলো তুলে রাখতে যাবে, অমনি জয় আবারও বাধা দিল। নিহা, বলেও ওসব তুলে রাখার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। খাওয়ার সময় এদিক সেদিক না তাকিয়ে প্লেটের দিকে তাকিয়ে খাও। আশেপাশে অনেকে আছে যারা চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝায়। সো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খাওয়া শেষ করো। প্লেট থেকে কিছু যেন বাটিতে না ওঠে। জয়ের কথায় নিহা তো রীতিমতো অবাক। জয় হঠাৎ আজ এমন করছে কেন? কই, আগে তো কখনো ডেকে খাবার টেবিলে পর্যন্ত বসায়নি, আর আজ ডেকে বসিয়েছে তো বসিয়েছে, তার উপর প্লেটে মাংস তুলে খাওয়াচ্ছে। নিহা যেন বিশ্বাসই করতে পারছে না এসব। আর মনে হচ্ছে এসব কিছু যেন সে স্বপ্ন দেখছে। হয়তো ঘুম ভাঙলেই দেখবে জয় ওর সাথে আবারও আগের মতো বিহেভস করছে। নেহা এসব ভেবে মাথা নিচু করে ছোট ছোট গ্লাস বানিয়ে খেতে লাগলো। জয় নিহার খাওয়া দেখে অবাক না হয়ে পারল না, কারণ নিহা এমনভাবে ভয়ে ভয়ে খাচ্ছে যেন ওর খাওয়াই ভুল ধরা পড়লে কেউ কঠিন শাস্তি দিবে। জয় ছোট্ট করে একটা শ্বাস ফেলল। খাবার খেয়ে প্রতিদিনের মতো যে যার রুমে চলে গেল। তবে আজ শায়লা বেগম আর জেসি খাওয়া অর্ধেক খেয়েই উঠে চলে গেছে। আর কেন চলে গিয়েছে সেটা জয় ভালো করেই জানে, কিন্তু কিছু বলল না। নিহা কিচেনের সবকিছু গুছিয়ে 10:30টার দিকে রুমে আসলো, আর সাথে জয়ের জন্য গ্রিন টিও নিয়ে আসলো। নিহা রুমে এসে দেখলো জয় রুমে নেই। নিহার বুঝতে দেরি হলো না, জয় এখন ব্যালকনিতে। নিহার ট্রাইটা সেন্টার টেবিলের উপরে রেখে ব্যালকনিতে গেল। জয় তখন ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশ দেখছিল। নিহা নিচু আওয়াজে গলা খাকুড়ি দিয়ে ডেকে উঠল, শুনছেন? নিহার কণ্ঠস্বর শুনে জয় দরজার দিকে তাকালো। নিহাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসলো জয়। ওষুধ খেয়েছেন? হুম, আপনার জন্য চা এনেছি, দেরি হলে ঠান্ডা হয়ে যাবে। তুমি যাও, আমি আসছি। নিহা রুমে চলে গেল। জয় ও নিহার পরপরই রুমে আসলো। নিহা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। জয় চায়ের কাপে চুমুক দিতে দিতে গভীরভাবে কিছু একটা ভাবলো, আর ভেবেই নিজের মনে হাসলো, যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। নেহা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতেই জয়ের চা খাওয়া ততক্ষণে শেষ হয়ে গেছে। জয় কাপটা সেন্টার টেবিলের উপরে রাখতেই দেখলো নেহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। জয় কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নেহাও কোনো দিকে না তাকিয়ে চুপচাপ এসে বিছানা করতে লাগলো। নেহা, জয়ের ডাক শুনে নেহা বিছানা করা বাদ দিয়ে জয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। জি বলুন। জয় শোয়া থেকে উঠে বসলো, স্পষ্ট গলায় বলল, নিচে বিছানা করো না। কেন? তাহলে আমি কোথায় ঘুমাবো? নিহা, সব বুঝো কেন না বুঝার ভান করো বলো তো? তোমাকে গত 1 মাস ধরে বলছি নিচে না থেকে খাটে ঘুমাতে, তুমি আমার কথা শুনছই না। জেদ করছো কেন? আসো, এখানে শুবে। না না, আমার নিচে থাকতেই অভ্যাস হয়ে গেছে, খাটে শুতে হবে না, আমি এখানেই ঠিক আছে, আপনি ঘুমোন। আর আপনার পাশে থাকলে আপনার ঘুম আসবে না, আপনার তো আবার বেড শেয়ার করা পছন্দ না। আমি ওখানে থাকলে শুধু শুধু আপনার ঘুম নষ্ট হবে, আমি চাই না আমার জন্য আপনার ঘুম নষ্ট হোক। বলেই নেহা আবারও বিছানা করতে লাগলো। নিহা, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। এখানে এসে শুতে বলেছি, সব। আমি বেশি কথা শুনতে চাই না। ঠান্ডার মধ্যে
নিচে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। তার উপর পাতলা একটা কাঁথা গায়ে দিয়ে থাকো। এইভাবে বেশি দিন চলতে থাকলে তো তোমার নিউমোনিয়া এসে যাবে। তুই জানো ঠান্ডা থেকে মানুষের কি কি রোগ হতে পারে? খাটে আসো জলদি। বেশি আর কি হবে, বড় জোর মরে যাব। তার থেকে বেশি কিছু তো আর হবে না। আমার মরণ নিয়ে কোনো ভয় নেই। আমি তো রোজ প্রতি ওয়াক্তে নামাজে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ তাড়াতাড়ি আমার মৃত্যু দেয়। নেহার মুখে মৃত্যুর কথা শুনে জয়ের বুকটা যেন মুহূর্তেই ধূপ করে উঠল। আর মনে হচ্ছে যেন ওর কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেউ কেড়ে নিচ্ছে। জয়ের রাগ হলো, তাই রাগী গলায় নেহাকে ধমক দিয়ে বলে উঠল, নিহা, একটা থাপ্পড় দিব। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, মা রেগে যাচ্ছেন কেন? ও বুঝেছি, মৃত্যুর কথা বলেছি বলে নিশ্চয়ই ভয় পেয়েছেন, তাই না? জানেন, এক সময় আমিও মৃত্যুকে খুব ভয় পেতাম। সব সময় মনে হতো যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি যেন অনেক দিন বাঁচতে পারি। মাঝে মাঝে তো বসে বসে ভাবতাম, আচ্ছা মানুষ কেন এত সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায়? যেখানে আমার বাঁচতে ইচ্ছে হয় সেখানে কেন মানুষ আত্মহত্যা করে? ওদের এই সুন্দর পৃথিবীটার সাথে কিসের শত্রুতা? এখান থেকে একবার গেলে তো আর ফিরে আসতে পারবো না। তাই আমার মনে হতো এত সুন্দর পৃথিবী ছেড়ে কেন মরবো? আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো। কিন্তু এখন কি মনে হয় জানেন? কেন আজরাইল আমাকে চোখে দেখছেন? প্রতিদিন তো হাজারো মানুষ মরে, আমার মৃত্যু কেন হচ্ছে না? আমি কি এমন অন্যায় করেছি যে আল্লাহর কাছে মরণ ভিক্ষা চেয়েও পাচ্ছি না? আমাকে কি মৃত্যু চোখে দেখে না? কথাগুলো বলতে বলতে নিহার চোখ যেন কখন জলে ভরে গেছে নিহার নিজেও বুঝতে পারল না। তবে চোখে জল হলেও ঠোঁটে হাসি অবিরত। জয়ের জন্য এবার রাগের মাত্রাটা বেড়ে গেল। নিহার কথাগুলো আর নিতে পারল না জয়। কি পেয়েছে কি মেয়েটা? যা খুশি তাই বলে যাবে? এত সহজ মরা? কিছু বলছে না বলে কি যা খুশি তাই বলে যাবে? জয় রেগে মেগে বিছানা থেকে নেমে নিহার সামনে গিয়ে দাঁড়াল। নেহার হাত থেকে বালিশটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে নেহাকে নিচের দিকে ঘুরাল। নেহাও আজ কোনো ভয় পেল না, বরং নির্ভয়ে জয়ের চোখে চোখ রাখল। জয় বলল, তখন কি যেন বলছিলে? শুনতে পাইনি, আবার বলো। আপনি যেটা শুনেছেন সেটাই বললাম। আর শুনেছেন বলেই তো এখানে এসেছেন। শুনুন, আমি ঘুমাবো, আর আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ব্যাস নিহা, অনেক হয়েছে। আর না, আমি আর কোনো নাটক চাই না। খাটে আসতে বলেছি, খাটে আসো। বললাম তো আমি নিজেই ঠিক আছি। আমার মতো গিয়েও ছোট লোককে কেন আপনার খাটে রেখে আপনার খাটটা সহ নোংরা করতে চাইছেন? আপনার পাশে থাকার মতো যোগ্যতা আমার নেই। আমার মতো মেয়েরা ফ্লোরেই যোগ্য। অনেক রাত হয়েছে। আই থিঙ্ক আপনার এবার ঘুমানো উচিত, নয়তো মেডিসিনের অ্যাকশনের চাইতে রিয়েকশন বেশি হবে। নিহা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমায় রাগিও না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো হবে না। কি করবেন? মারবেন? ও, আমি তো ভুলেই গেছিলাম আপনি এখন সুস্থ। আপনার হাত পা এখন সমান তালে চালাতে পারবেন। তবে একটা কথা কি জানেন, আমার না এখন মার খাওয়া নিয়ে ভয় হয় না। কারণ গত 1 মাস আগেও যেটা আমার নিত্যদিনের সঙ্গী ছিল সেটাকে ভয় পেয়ে লাভ। আমার কপালে তো শুধু মারধর এইসবই জুটে। কারো ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে তো আমি আসিনি। তাই এখন আর মারবেন শুনলে ভয় লাগে না। আচ্ছা, একটা কথা বললে রাখবেন? জয় নিশ্চুপ। নিহা আবারও বলতে লাগলো, এবার না আমাকে মারতে ইচ্ছা হলে বেল্ট কিংবা ইলেকট্রিক তার দিয়ে মারবেন না। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে কিংবা বিষ খাইয়ে দিয়ে একেবারে মেরে ফেলিয়ে। বিশ্বাস করুন, আমি রোজ রোজ মারগুলো আর নিতে পারি না। আপনি যখন আমাকে মেরে ফেলে যান আর আমি শোয়া থেকে উঠে বসার শক্তি পর্যন্ত পাই না, তখন মনে মনে একটা কথাই বলি, কেন আপনি আমাকে একেবারে মেরে ফেলে গেলেন না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করে উঠে বসতে হতো না। তখন লোকেরাই আমাকে ওঠাতো। বিশ্বাস করুন, আমি আর নিতে পারছি না এসব, আর নিতে পারছি না। হ্যাঁ, এটা ঠিক যে গত 1 মাস আপনার মার খায়নি, কিংবা আপনি চাইলেও মারার সেই শক্তিটা ছিল না আপনার। কিন্তু এখন থেকে তো রোজ আবারও সেই পুরনো অধ্যায় শুরু হবে। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার অন্তত এমন রোজ রোজ আর না মেরে আমাকে একেবারে মেরে ফেলিয়েন। কথা দিচ্ছি, ওপারে গিয়ে আমি আপনার বিরুদ্ধে কোনো নালিশ দিব না, কোনো অভিযোগও করব না। তারপরেও প্লিজ আমাকে মুক্তি দিন এই নরক যন্ত্রণা থেকে। কথাগুলো বলতে বলতে নিহার চোখ থেকে এবার টুপ টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জয় নিহার কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না সে।
নেহা তো ঠিকই বলেছে। নেহার প্রতিটা কথাই যুক্তিপূর্ণ। জয় ওর সাথে অ্যাক্সিডেন্টের আগে যেমন ব্যবহার করেছিল, এর দ্বারা নেহার এসব বলা কোনো অপরাধ নয়। নেহার জায়গায় যে কোনো মেয়ে হলে একই কথা বলতো। জয়ের আজ খুব কষ্ট হচ্ছে। সে এমন পশু হয়ে গেল কবে থেকে নিজেই বুঝতে পারছে না। ও তো আগে এমন ছিল না, তাহলে হঠাৎ এমন হয়ে গেল কেন? কি করে পারলো নেহাকে এমন করে আঘাত করতে? কি করে পারলো এমন নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েকে রোজ রোজ মারধর করতে? হ্যাঁ, নেহা নিষ্পাপ, একদম সদ্য ফোটা ফুলের মতোই নিষ্পাপ, যেটা আগে কখনো জয়ের চোখে পড়ে, হয়তো কখনোই চোখে পড়তো না যদি না অ্যাক্সিডেন্টটা হতো আর নেহা ওর এতটা কাছাকাছি থাকতো। জয়ের অ্যাক্সিডেন্টের পর জয় যখন সবসময় শুয়ে থাকতো, তখন নেহাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে দেখে আর রোজ মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াত করতে দেখে জয়ের ভেতরে যেন অন্যরকম একটা জয়ের সৃষ্টি হলো। ও কিনা এমন একটা মেয়েকে এতদিন অত্যাচার করেছে, যে ঘরের সব কাজ করার পরেও আল্লাহ পাকের নামাজ আর কুরআন তেলাওয়াত করতে ভুলে না। নেহা যখন রোজ সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করত, জয় তখন শুয়ে শুয়ে খুবই মনোযোগ দিয়ে শুনতো সেগুলো। জয় ওর প্রতি নেহার সেবা দেখে মুগ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু ওর প্রতিটি নেহার সেবা দেখে যতটা না মুগ্ধ হয়েছিল তার চেয়েও 1000 গুণ বেশি মুগ্ধ হয়েছে নেহার চালচলন আর এসব পরহেজগারিতা দেখে। আসলে জয় কখনোই নেহার চালচলন তেমন ভালো করে খেয়াল করে, কারণ বিয়ে হওয়ার পর থেকেই শুরু করে অ্যাক্সিডেন্টের আগ পর্যন্ত জয় ঘরে থাকতো মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। আর যেটুকু সময় থাকতো সেইটুকুতে নেহার প্রতি তেমন ভালো নজর দিয়ে দেখার সময় ছিল না ওর। সবসময় অনুসন্ধানী চোখে তাকাতো নেহার দিকে, যাতে পদে পদে নেহার দোষ ধরতে পারে আর নেহাকে মারধর করতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আসলে হসপিটালে থাকাকালীন 3 দিন জয় বুঝে গিয়েছে নেহা ওকে কতটা ভালোবাসে। কারণ হসপিটালে থাকাকালীন সময়গুলোতে নেহা যেভাবে পাগলের মতো ছুটাছুটি করেছে আর জয়ের কেয়ার করেছে, তাতে যে কেউ দেখলে বিনা দ্বিধায় বলবে যে নেহার থেকে বেশি জয়কে কেউ ভালোবাসতেই পারে না। আর তখন থেকেই নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি পাল্টায়। তারপর বাড়িতে আসার পর যখন সবসময় নেহা ওর কাছাকাছি থাকছিল আর নেহার সবকিছু অত কাছ থেকে দেখলো, তখন থেকে নেহার প্রতি জয়ের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার পাশাপাশি একটা ভালো লাগাও জন্মায়, যেটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। হ্যাঁ, জয় নেহাকে ভালোবেসে ফেলেছে, এতটাই ভালোবেসে ফেলেছে যে নেহার মুখে সামান্য মৃত্যুর কথা শুনে জয়ের মনে হয়েছিল পুরো পৃথিবীটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেছে ওর। তাই তো আর চুপ থাকতে না পেরে নেহাকে ধমক দিয়েছিল, কিন্তু নেহার পরবর্তী কথাগুলো শুনে জয় যেন নিস্তেজ হয়ে গেল একেবারে। এতক্ষণ নেহার প্রতি যা রাগ হয়েছিল সব যেন উবে গিয়ে একরাশ অপরাধ বোধ ঘিরে ধরলো জয়কে। জয় এবার করুণ গলায় বলল, প্লিজ নেহা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অন্যায় করেছি, না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি আমার অপরাধের ক্ষমা হবে না, বাট তারপরেও বলছি প্লিজ ক্ষমা করে দাও আমায়। আমার সাথে রাগ করে থেকো না, প্লিজ ফরগিভ মি। নেহা তাচ্ছিল্য হাসলো, তাচ্ছিল্য হাসিটা মুখে বজায় রেখেই বলল, ছি ছি, আপনি একজন বড়লোক স্মার্ট মানুষ, আপনি কেন আমার মতো গেও ছোট লোক একটা মেয়ের কাছে ক্ষমা চাইছেন? এটা নিতান্তই হাস্যকর। প্লিজ এমন রসিকতা অন্তত আমার সাথে করবেন না। নেহা, গেও ছোট লোক শব্দগুলো উচ্চারণ করে আর কত লজ্জা দিবে বলো তো? প্লিজ এসব শব্দ উচ্চারণ করে আর লজ্জা দিও না। আমি আসলে বুঝতে পারিনি যে শুধুমাত্র মডার্ন পোশাক আশাক পরলে, হাই সোসাইটিতে বসবাস করলে, পার্টি ক্লাব এসব নিয়ে সব সময় মেতে থাকলেই স্মার্ট হওয়া যায় না। প্রকৃতপক্ষে স্মার্ট তো তারা যারা মার্জিত পোশাক আশাক পরে, যাদের চালচলন সুন্দর, যাদের আচার ব্যবহার সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো স্মার্ট তো তারা যারা তোমার মতো পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কুরআন তেলাওয়াত করে। একটা কথা কি জানো তো নিহা, আসলে আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি, যার কারণে শহরের মেয়েদের আধুনিকতার নামে নোংরা পোশাক আশাক, অশালীন চলাফেরা আর অতিরিক্ত বেহায়াপনাগুলো দেখে মনে করেছিলাম এটাই হয়তো মডার্ন লাইফ, এটাকেই হয়তো আধুনিকতা বলে। বাট আমি ভুল ছিলাম। গত 1 মাস ধরে যখন তোমাকে এতটা কাছ থেকে দেখলাম, তোমার চলাফেরাগুলো যখন এতটা কাছ থেকে চোখে পড়লো, তখন আমি বুঝতে পারলাম যে এতদিন আমি হীরা ভেবে চকচক করা কোনো পাথরের পিছনে ছুটেছিলাম। আসলে হীরা তো আমার ঘরেই আছে, যেটা আমার ড্যাড এনেছিল। এনিওয়ে,
অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। সেটাই তো আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, যান গিয়ে ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। শুধু আমি নই, তুমিও যাবে। আসো, আর এসব কাঁথা বালিশ সরাও। বললাম তো আপনি গিয়ে ঘুমান, আমি এখানেই শুবো। শুধু শুধু আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিহা, এবার কিন্তু বেশি বেশি করছো। আর একটা কথাও না বলে চুপচাপ খাটে যাও। যাও। জয়ের ধমক শুনে নিহা এবার সাহস করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। গুটি গুটি পায়ের নিচ থেকে পাটি বালিশ সরিয়ে দ্রুত খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ল। নিহার এমন কাজ দেখে জয় মুচকি হাসল। মেয়েটাকে নিয়ে আর সে পারে না। ভালো করে যখন বলেছিল তখন শুনলে কি হতো, ধমক দিয়ে যখন বললো তখন তো ঠিকই শোনা। জয় এসব ভেবেই খাটে গিয়ে উঠে বসলো। তারপর ব্ল্যাক সুইচ চেপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লো। নিহা তখনও উপাস ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। নিহাকে একপাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে জয় মুচকি হেসে পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। হঠাৎই জয়ের স্পর্শ পেয়ে নিহা খানিক কেঁপে উঠল। চমকালো ও বেশ, কারণ এই প্রথম জয় ওকে স্পর্শ করেছে, তাও আবার জড়িয়ে ধরার মাধ্যমে। নিহার কেঁপে ওঠার জয়ের বোধকাম্য হয়েছে হয়তো, তাই তো নিহাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এখন থেকে এরকম স্পর্শ রোজ পাবে, তাই কাঁপাকাঁপিটা ছেড়ে দাও। প্লিজ ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি জানি তোমার দম বন্ধ হয়ে আসছে না, বরং ভালোই লাগছে। শুধু শুধু মিথ্যা বলছো। মোটেও না। তাই তাহলে আমার থেকে একবারও নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে না কেন? শুধু তো ছেড়ে দিতে বলেছো মাত্র। আর এমনটা যে কোনো পুরুষ ধরলে প্রতিটা মেয়েই বলে, মূলত ছেড়ে দেওয়ার জন্য নয়, আরো জড়িয়ে ধরার জন্য এমন বলে। সো আই এম শিওর তোমার ভালো লাগছে। মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? সাথে সাথে জয়ের মুখের হাসিটা চলে গেল। মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। আজকাল মীরার নামটা পর্যন্ত মনে করতে চায় না সে, কারণ ওর নামটা শুনলে পর্যন্ত জয়ের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। কিন্তু নিহা সেটাই বলল। ও তো আর জানে না জয় আর মীরার মধ্যেকার ব্যাপারটা, তবে জয়ের রাগ হলেও প্রকাশ করলো না সেটা। আর নিহাকেও নিজের বাহুর বন্ধন থেকে ছাড়লো না, বরং সেভাবেই ধরে রেখেই বলল, ওসব মিরাটিরা ছাড়ো, এখানে আমি আর তুমি আছি। সো আমার তোমার কথা বলো। কোনো থার্ড পার্সন এখানে অ্যালাউ না। মীরা আপু থার্ড পার্সন হতে যাবে কেন? আমি তো আপনাদের মাঝে থার্ড পার্সন। হ্যাঁ, বললেন না তো মীরা আপুকে জড়িয়ে ধরলে মীরা আপু বুঝি এমন বলতো? না মানে আপনি তো মীরা আপুকে অনেক ভালোবাসেন, আর মীরা আপু আপনাকে অনেক ভালোবাসে, আর আপনাদের বিয়েটাও কনফার্ম। এই হিসেবে ধরতে গেলে মীরা আপু তো আপনার হবু স্ত্রী, তাই আপনাদের মাঝে এরকম একটু একটু হওয়া তো স্বাভাবিক, তাই না? তাই বলছিলাম আর কি। নিহা, একবার বলেছি না ওসব কথা ছাড়তে, তারপরও বারবার কেন একই কথা বলছো? আর তাছাড়া তুমি যেমনটা ভাবছো আমাদের মাঝে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে ওর আর আমার সম্পর্কটা খুবই ক্লোজ, বাট এতটাও কখনো ক্লোজ হয়নি যে ওকে আমার বিয়ে করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? বলো। অ্যাক্সিডেন্টের পর থেকে খেয়াল করছি আপনি মীরা আপুর সাথে কথা বলছেন না। আমি আপনাকে একদিনও ওর সাথে কথা বলতে দেখলাম না। এমনকি আপনার এরকম অবস্থা আর মীরা আপু আপনাকে একবার দেখতেও আসলো না। আপনাদের মাঝে কি কিছু হয়েছে? কি করে বলি নিহা, আমি এতদিন একজন বিশ্বাসঘাতক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে কখনোই ভালোবাসেনি, শুধু আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। যে আমাকে নিজে মারতে চেয়েছিল, সে আমাকে কিভাবে দেখতে আসবে? জয় মনে মনে কথাগুলো ভাবছিল। হঠাৎ ভাবনার সুতো ছিল নিহার কথায়। কি হলো, চুপ হয়ে আছেন কেন? কি হলো, চুপ করে আছেন যে? কই চুপ করে আছি? ভাবছিলাম। কি ভাবছিলেন? ভাবছিলাম এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? কেউ কাঁদে ভালোবাসার নেশায়, আবার কেউ বা কাঁদে এক মুঠো ভাতের আশায়। কেউ মন ভেঙে খুশি, তো আবার কেউ ভালোবেসে অসুখী। আসলেই এই শহরের মানুষগুলো খুবই অদ্ভুত। তুমি যার পথ চেয়ে বসে থাকবে, সে অন্য কারো হাত ধরে পথ চলবে। তুমি যার কথা ভেবে মাঝরাতে বালিশ ভিজাবে, সে অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে। হ্যাঁ, সত্যি আজও আমরা মানুষ চিনতে পারি না, তাই না? কথাগুলো বলতেই জয়ের ভেতর থেকে আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। নিহা কোনো প্রত্যুত্তর করতে পারলো না, কারণ জয়ের কথাগুলো শুনে নিহার নিজেরই খারাপ লাগছে। জয়ের কথাগুলোর মাঝে কোথাও যেন সে নিজেকে খুঁজে পাচ্ছে।
নেহা জানে না জয় কেন কথাগুলো বলছে, কিন্তু কথাগুলো তো একটাও মিথ্যা না। আসলেই তো এই শহরের মানুষ চেনা বড় তাই। যাকে দিনের পর দিন বিশ্বাস করবে সে তোমাকে ধোঁকা দিবে, আর যাকে দিনের পর দিন ভালোবেসে যাবে সে তোমাকে ঠকাবে। নেহার কেন যেন আর কোনো প্রশ্ন করতে কিংবা কথা বলতে ইচ্ছে হলো না। হয়তো চোখে ঘুম ভয় করেছে বলে তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আর কয়েক মিনিটের মধ্যে ঘুমও এসে গেল। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় একবার মাথাটা একটু উঁচু করে নিহার মুখের দিকে তাকাল। ড্রিম লাইটের আলোতে নিহার ফর্সা মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না নিহা ঘুমিয়ে পড়েছে। জয় মুস্কি হেসে নিহার কপালের এক পাশে একটা ভালোবাসার পরশ রেখে দিল। তারপর আরো কিছু সময় নিহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে আস্তে করে শুয়ে পড়ল। এরপর নেহাকে শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করলো সে। পরের দিন সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই নিহাকে নিজের সাথে ল্যাপটানো অবস্থায় দেখে মুখে আনন্দের হাসি ফুটল জয়। নিহা এখনো গভীর ঘুমের মতো। জয় ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। যদিও প্রতিদিন নিহা এত সময় ধরে ঘুমে থাকে না, আর কারণটা জয়ের অজানা নয়। সে জানে নিহা কেন সকাল সকাল উঠে যায়। মূলত সে এটা নিয়ে নিহাকে মারধর করতো বলেই নিহা ভোরে ঘুম থেকে উঠে যেত। কিন্তু জয়ের অ্যাক্সিডেন্টের পর তো জয় নিজেই বলেছে নিহাকে ভোরে না উঠতে, তবুও নিহা জয়ের কথা উপেক্ষা করে ভোরেই উঠে যেত। কারণ নিহার সকাল সকাল উঠে যাওয়ার অন্য একটা কারণ ছিল ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ পড়ার জন্য এসে সকাল সকাল উঠত, কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল যে যেদিন ভুল করে ভোরে উঠতে পারতো না সেদিনই জয়ের অকথ্য ভাষায় কথা শোনানো, চর লাঠি আর বেল্টের আঘাত এসবই যুদ্ধ কপাল। কথাগুলো ভেবেই জয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। ঘুমন্ত মেয়েটিকে কতই না মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়, কি নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। আর এই মেয়েটিকে কিনা সে এতদিন ধরে এত অত্যাচার করে গেছে। কেন যে সে মীরাকে ভালোবাসতে গেল, আর কেনই যে ওর ভালোবাসায় আশায় নিহাকে কষ্ট দিয়েছিল, সেটা মনে করেই জয় এখন পস্তায়। প্রায় ঘন্টাখানিক পর নিহার ঘুম ভাঙল। জয় তখনও নিহার দিকে অপলক চাহনি নিয়ে তাকিয়েছিল। চোখ মেলে হঠাৎ জয়কে নিচের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে নিহা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা গলায় বলল, এই এমন করে তাকিয়েছেন কেন? হঠাৎ নিহার কথায় জয়ের ঘোর কাটল। নিহার দিক থেকে দ্রুত চোখ সরিয়ে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, কিছু না। ও বলেই নিহা নিজেকে জয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে দেওয়াল ঘড়িটার দিকে একবার তাকিয়ে দেখলো 7:30 বাজে। নিহা বেশ অবাক হল। আজ 7:30 পর্যন্ত ঘুমিয়েছে সে। ও তো কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তাহলে আজ উঠতে পারলো না কেন? আর তাছাড়া জয় তো জেগেই ছিল। নিহা তো চোখ খুলে ওকে সজাগে পেয়েছে, ওইবার ডাকলো না কেন? কথাগুলো ভেবেই নিহা জয়ের দিকে তাকালো। জয় তখনও শুয়ে আছে। আপনি কখন উঠলেন? জয় 2 হাত প্রশস্ত করে আলসেমি ঝাড়তে ঝাড়তে বলল, অনেক আগেই। নিহার অবাকের মাত্রাটা এবার আরো বেড়ে গেল। নিহা ভেবেছিল জয় হয়তো তখনই উঠেছে ঘুম থেকে, কিন্তু জয়ের কথা শুনে নিহার বুঝতে দেরি হলো না জয় অনেক আগেই উঠেছে। কিন্তু নিহার মনে প্রশ্ন হলো, জয় যদি অনেক আগেই ঘুম থেকে উঠে তাহলে ওকে জাগালো না কেন? আপনি জেগেছিলেন তো আমাকে ডাকেননি কেন? মা বাবা কি ভাববে এখন? এত সময় কেউ ঘুমায়? জেগে যখন ছিলেন আমাকে তো ডেকে দিতে পারতেন। আজ সব ঘুম চোখে ভর করতে হলো। ডেকে দিলে তো আর এমন ঘুমন্ত মায়াবী চেহারাটা দেখতে পারতাম না, তাই ইচ্ছে করেই ডাকিনি। আর তাছাড়া কে কি ভাবলো তা নিয়ে চিন্তা করো না, যে যেটা ভাবার ভাবুক। শীতের মধ্যে এত সকাল সকাল উঠে কি করবে শুনি? যে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই মারধর করতো, সে কিনা এই কথা বলছে আমাকে নাকি ইচ্ছে করে ডাকেনি। ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? আমি জানি কথাটা হয়তো তোমার কাছে হাস্যকর মনে হবে, বাট এটাই সত্যি। হাস্যকর কথা হলে তো হাস্যকরই মনে হবে, মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? জয় কিছু বলল না, হয়তো নিহার কথার পিঠে কিছু বলার জন্যই খুঁজে পেল না। নিহা তাচ্ছিলের একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যেতে হবে। নাস্তা বানাতে লেট হলে পরে আবার শাশুড়ি আর ননদ মিলে ওকে ঝেড়ে দিবে। এটা নিয়ে রায়হান সাহেব যে ওকে কিছু বলবে না এটা নিহা নিশ্চিত, কারণ উনি জানেন পাশের পুরো কাজগুলো ঋতুই করে। তাই ঋতুর ছোটখাটো ভুলগুলো রায়হান সাহেব কখনো আমলে নেন না, কারণ একা হাতে মেয়েটাকে সব কাজ সামলাতে হয়। নিহা যে বাড়ির সব কাজ একা হাতেই করে সেটা রায়হান সাহেব আজও অজানা। নিহা দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে চলে গেল। ঋতু আগে থেকেই কিচেনে ছিল। নিহাকে দেখে একগাল হেসে বলল,
আজ হঠাৎ আমার কি হলো কি জানি, ঘুম ভাঙলো বেলা এতক্ষণ হয়ে যাওয়ার পর। আজ হঠাৎ এত ঘুম কোথা থেকে আসলো সেটাই বুঝতে পারছি না। বলেই নেহা শাড়ির আঁচলটা কোমরে গুজে নিয়ে কাজে লেগে পড়ল। ঋতু রুটি বেলতে বেলতে বলল, আরে এত চিন্তা করতেছো কেন? মাঝে মাঝে এরকম হয়। তুমি তো আর ইচ্ছা কইরা দেরিতে ওঠোনি। তুমি বুঝতে পারছো না ঋতু, নাস্তা রেডি হতে দেরি হলে মা বুঝে যাবেন যে আজ আমার উঠতে দেরি হয়েছে, তখন যা নয় তাই কথা শোনাবে। তুমি শুধু শুধু চিন্তা করতেছো ভাবি, তোমারে কিচ্ছু কইতে পারবে না। বড় সাহেব আছেন না, ওনার সামনে তোমারে কিছু পনের সাহস আসেনি কারো? ঋতু, আমি জানি বাবার সামনে ওরা কিছু বলবে না ঠিকই, কিন্তু বাবা অফিসে চলে গেলে ঠিকই বলবে। ঋতু সম্মতি সূচক মাথা নাড়ালো। এইটাও ঠিক, ওরা তো আবার মুখোশধারী ভালো মানুষ। আচ্ছা একটা কথা কও তো ভাবি। নেহা চুলার উপরে আলু ভাজির জন্য পেঁয়াজ রসুন তেলে ভাজছিল, সেসব নাড়াতে নাড়াতেই বলল, বলো। আমার কাছে কথা বলার জন্য অনুমতি নিতে হয় নাকি? ভাইজান কি এখনো তোমার লগে খারাপ ব্যবহার করে? না, কেন বলো তো? না, এমনিতেই বলতেছিলাম। আগে তো সব সময় তোমার লগে পশুর মতো আচরণ করতো। কিভাবে তোমার গায়ে হাত তোলা যায় তার জন্য সব সময় তোমার দোষ খুঁজে, তো তাই জানতে চাইছিলাম আর কি। এখনো আগের মতো করে নাকি? না, তেমন কিছুই করে না। আমার মনে হয় উনি নিজের ভুল বুঝতে পেরেছেন।